ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগুবে না বললেন ডক্টর ইউনূস। একসঙ্গে চলবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। জরুরি সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, চাপিয়ে দেওয়া কিছু মানবে না জনগণ। সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে জামায়াত। দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে একাধিক রাজনৈতিক দল, জানালেন সার্জিস আলম। রাজনৈতিক দল হবে না নাগরিক কমিটি। সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত শুরু, সিআইডির আলামত সংগ্রহ, কমিটির ঘটনাস্থল পরিদর্শন, বাড়ছে নাশকতার আশঙ্কা। এই যে ঘটনাগুলি ঘটছে একটা পর একটা, এগুলো কিন্তু খুব ড্রাস্টিক এবং ইমিডিয়েট যদি ব্যবস্থা নেওয়া না যায় তাহলে কিন্তু এই ঘটনাটা আরো ঘটতে থাকবে। এবং মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস চাপায় দুমড়ে মুচড়ে গেল মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার। নিহত 5, আহত অন্তত 10 জন। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শারমিন নাসি। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে 2 দিনের ঐক্য সংস্কার ও নির্বাচন সংলাপ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সংস্কার বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত ঐক্য আরও মজবুত করেছে। আর সংস্কারের প্রাতিষ্ঠানিকীকরণে জোর দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে 2 দিনের ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় সংলাপ শুরু হয়েছে। সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমরা উদ্বোধনী পর্ব শুরু করব। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের, কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে বলেও জানান ডক্টর ইউনূস। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে ঐক্য, সংস্কার ও নির্বাচন তিনটি প্রয়োজন বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ও সোয়াসের অধ্যাপক মোস্তাক হোসেন খান। ঐক্য, সংস্কার, নির্বাচন, এই তিনটাকে আমাদের সামনে রাখতে হবে এবং এই তিনটার মধ্যে আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্যের বিষয়টা। অর্থনীতিবিদ আলী রিয়াজ বলেন, যে কোনো সংস্কারের কার্যকারিতার জন্য প্রাতিষ্ঠানিকীকরণের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন জরুরি। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পথ পদ্ধতি তৈরি না করে যে নির্বাচন আপনি করবেন, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনি সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না। এ সময় ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সব পক্ষের ঐকমত্য জরুরি, এমনটাই জানান বক্তারা। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এমন অভিযোগ নাকচ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১কে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আর সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের যতটুকু সময় প্রয়োজন তা জামায়াত দিতে চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনের জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিসহ রাজনৈতিক নেতারা। মানুষ যাতে
তার প্রতিনিধি ফ্যাসিবাদ যেন আর ফিরে আসার সুযোগ না পায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, রাষ্ট্রের শুধু উপরিকাঠামোর সংস্কার নয়, সাধারণ মানুষের রুটি রুজির ব্যবস্থার সংস্কার নিয়েও কথা বলতে হবে। আমরা কিন্তু একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা যেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে, কারণ ফ্যাসিবাদের উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা। কিসের উপরে কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পতিত সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথাও জানান তিনি। মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনাকারীদের উদ্দেশ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক চর্চা ছাড়া কিছুই গড়ে উঠবে না। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলেও তা কাজে আসবে না। দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমাদের প্রধান সংস্কৃতি এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না। ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না। এ সময় ৭১কে ভুলে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জরুরি কথা আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন ৭১কে ভুলে না যাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জঞ্জাল রেখে নির্বাচন করা যাবে না, তবে অন্তর্বর্তী সরকারের স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ থাকা দরকার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রমনা থানা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, তামাশার নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্রকে কলঙ্কিত করেছেন, এখনো দেশকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, দেশের মানুষ এক থাকলে স্বাধীনতার সার্বভৌমত্বে কেউ আঘাত হানতে পারবে না। দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, এই কথা যতক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে না পারবে ততক্ষণ আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদের হত্যা বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা এই কথা ঘোষণা করতে না পারবো সুদ এবং ঘুষ আল্লাহ হারাম করেছেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না। আগামী দিনে বাংলাদেশে কোরআন হাদিসকে শিক্ষা ব্যবস্থার মূল উৎস ধরতে হবে এবং এটাকে বাধ্যতামূলক বিষয় হিসাবে পরিগণিত করতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সিমেন্টেড হয়ে যেতে হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে, কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না, প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। শেখ হাসিনা গেল 16 বছরে কিছু অবকাঠামোকে দেশের উন্নতি দেখিয়ে ভেতরে ভেতরে যত অপকর্ম করা সম্ভব তা করেছে। শুদ্ধি অভিযান শুরুর আশা জানিয়ে সার্জিস আলম বলেন, তরুণ সমাজ তদবিরে বিশ্বাস করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাজ অলওয়েজ ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে।
সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনা তদন্ত কাজ শুরু করেছে মন্ত্রী পরিষদ গঠিত 8 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। শুক্রবার সকালে 1 নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন কমিটির সদস্যরা। সেখানে নিজেদের মধ্যে বৈঠক করে তদন্ত কাজে নামেন তারা। আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন পরিদর্শনের পাশাপাশি কথা বলেছেন সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে। এর আগে পুড়ে যাওয়ার 4টি ফ্লোর থেকে আলামত সংগ্রহ শুরু করে সিআইডির ফরেনসিক ইউনিট। পাশাপাশি আলাদাভাবে কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল। এই আগুন নাশকতা নাকি দুর্ঘটনা সেটি তদন্ত শেষে বলা যাবে, এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিস মহাপরিচালক জাহেদ কামাল। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখন আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য বাট আমরা যেটা বলছি আজকে আমরা তদন্তের টিমটা আমরা বসেছিলাম, জায়গাটা দেখেছি শেষ। জায়গায় মানে কোনো কিছু পেয়েছেন কিনা বা এখন অন্য কোনো কিছু তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা। ভেতরের কি অবস্থা দেখলেন আপনারা? কালকে যেভাবে দেখেছেন ভিডিওতে ঠিক সেভাবে তদন্ত চলছে। আমি একটি তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে সংগঠিত আগুন পরিকল্পিত নাশকতা নাকি দুর্ঘটনা, এর সুরাহা না হলেও নানা ধরনের আলোচনা চলছে বিভিন্ন মহলে। এ নিয়ে উদ্বিগ্ন সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে গোটা দেশের মানুষ। প্রশ্ন উঠেছে, কেপিআইভুক্ত স্থানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটল? এই ঘটনায় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকাই বা কি ছিল? এইসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী জান্নাতুল মোহনা। বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয় সরকারের নির্বাহী কার্যক্রমের পাশাপাশি মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ করা হয় এখান থেকেই। প্রশাসনের সেই প্রাণকেন্দ্র আগুনে পুড়েছে 6 ঘন্টার বেশি সময় ধরে। মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকালে। প্রশ্ন উঠেছে, কিভাবে লাগলো আগুন? নেভাতে এত সময় বা কেন লাগলো? তাই এতে নাশকতা ও ষড়যন্ত্র দেখছেন অনেকে। আগুন নেভাতে 19টি ইউনিট ব্যবহার করেও কেন এত বেশি সময় লাগলো? এমন প্রশ্নের জবাবে আবদ্ধ জায়গাকে দায়ী করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে আগুনের ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। তবে ফায়ার মহাপরিচালক এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য বিভ্রান্তিমূলক বলে মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক একেএম শাকিল নেওয়াজ। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার পরও ব্যবহার করতে না পারা ব্যর্থতা বলে মনে করেন তিনি। ফায়ার সার্ভিসের স্টেটমেন্ট এবং স্বরাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্টের ভিতরে কিন্তু 4 মিনিটের ভিতরে আগুন এত বড় হতে পারে না। ইউ শুড আস্ক দেম 4 মিনিটের ভিতরে কেমনে 5 তলা থেকে 9 তলা গেল, কেন 4 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে পারল না? তার মানে ফায়ার সার্ভিসের এখানে ব্যর্থতা তাহলে নিয়ে আসতে হবে। গভীর রাতে সচিবালয়ের মতো জায়গায় শর্ট সার্কিটের কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। তদন্ত কমিটির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন শাকিল নেওয়াজ। আপনি তদন্ত বডি তৈরি করেছেন, যারা দোষী, এখানে পুলিশের ব্যত্যয় রয়েছে, এখানে আনসারের ব্যত্যয় রয়েছে, এখানে ফায়ারের ব্যত্যয় রয়েছে, একটা পিডব্লিউডির ব্যত্যয় রয়েছে, এখানে মন্ত্রণালয়ের ব্যত্যয় রয়েছে। এখন এদের দ্বারাই যদি আপনি ভোট করে যদি ফাইন্ড আউট করতে চান, তাহলে কি এখানে কেউ কি বের করতে পারবো? কে দায়বদ্ধ? সবাই তো চাবে নিজেকে বাঁচানোর জন্য। আর সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সমন্বিত ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অবহেলা স্পষ্ট বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভগ্নদশা, নিরাপত্তাহীনতা, গোয়েন্দা নজরদারি, এগুলো সবগুলি এখন প্রচন্ড ঘাটতির ভিতরে, একটা অস্থির সময়ের ভিতরে আমরা যাচ্ছি। সুতরাং তার ভিতরে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার মধ্যে ষড়যন্ত্রের যে সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে ঘটনাগুলি ঘটছে একটার পর একটা, এগুলো কিন্তু খুব ড্রাস্টিক এবং ইমিডিয়েট যদি ব্যবস্থা নেওয়া না যায় তাহলে কিন্তু এই ঘটনাটা আরো ঘটতে থাকবে। 7 দিনের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের শাস্তির আওতায় না আনলে এমন আগুন বারবার ঘটতে পারে বলে আশঙ্কা জানান বিশ্লেষকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস চাপায় 3টি যানবাহনের 5 যাত্রী নিহত হয়েছেন। সকালে টোল পরিশোধের সময় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে এক শিশু এবং হাসপাতালে নেয়ার পথে আরও 4 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা তদন্তের কথা জানিয়েছে পুলিশ। সহকর্মী সুমিত সরকার সুমনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট।
টোল পরিশোধের জন্য অপেক্ষায় মাইক্রোবাস সহ কয়েকটি যানবাহন। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ছুটে আসে দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস। চোখের পলকেই দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস সহ 3টি যানবাহন, প্রাণ যায় 5 জনের। এমন মর্মান্তিক ঘটনা ঘটে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায়। শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, শুক্রবার বেলা 11টার দিকে সেতুর টোল পরিশোধের জন্য দাঁড়িয়েছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। তখন ঢাকা কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস পেছন থেকে দ্রুতগতিতে চাপা দিলে যানবাহনগুলো দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়ার সময় মারা যান আরও 4 জন। নিহতরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নন্দনকোনা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী আমিনা আক্তার, তার মেয়ে ইশরাত জাহান ও রিহামণি, রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার সোহাগের ছেলে আইয়াস হোসেন, রাজধানীর হাতিরঝিল এলাকার সুমন মিয়ার ছেলে আব্দুল্লাহ। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি অসতর্কতাবশত নাকি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে তা তদন্তের কথা জানিয়েছে পুলিশ। একই পরিবারের 4 জন সহ 5 জন মারা গেছে। আজকের ঘটনাটা অবশ্যই বাসের চালকের অসতর্কতাই বলেন বা তার কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই হোক, যে কোনো কারণে ঘটেছে এবং আমরা সকলেই মর্মাহত। সেটাই দেখার জন্য আমরাও আসছি। আমরা সকাল থেকে এখানে কাজ করতেছি, আপনারা দেখছেন। বাস চালক সঙ্গে সঙ্গে পলাতক হয়ে গেছে, ওর নাই, বাস চালককে পাওয়া যায়নি। ঢাকা থেকে একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার, একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেলে পাঠানো হয়। আমরা মেডিকেল সূত্রে জানতে পারি যে 5 জন আহত হয়েছে, 5 জন নিহত হয়েছে। এ পর্যন্ত আমরা এখানে প্রত্যেকটা গাড়িকে আমরা রেকার ভ্যানের মাধ্যমে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক আছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজের 7 জনকে হত্যার বিচার সহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পণ্যবাহী নৌযান চলাচল, তবে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক আছে। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনায় সারা দেশে পণ্যবাহী জাহাজ বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টার পর থেকে সব ধরনের পণ্যবাহী নৌযান বন্ধ রেখেছেন তারা। চাঁদপুরে সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার, নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে সরকারিভাবে 20 লাখ টাকা ক্ষতিপূরণ এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান শ্রমিকরা। এই নদীর ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে, এটা বন্ধ করতে হবে। আমার বাইর খুনিদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করে আইনের আওতায় আনা, অতীতেও যেটা আমাদের, এটা বর্তমানেও তাই। তার পাশাপাশি মৃত পরিবারের ব্যক্তিকে কত 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এদিকে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার কথা জানিয়ে ঘটনা তদন্তে সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানান নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি। যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনায় রেখে আমরা যাত্রী পরিবহনকে কর্মবিরতির আওতামুক্ত রেখেছি এবং আমাদের বিশ্বাস 1-2 দিনের মধ্যে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা নিয়ে একটা বৈঠকের মধ্যে সংশোধনক একটা সমাধানে উপনীত হতে পারবে। এদিকে একই দাবিতে নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন পণ্য পরিবহনে কাজ করা নৌযান শ্রমিকরা। শুক্রবার শীতলক্ষার তীরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এছাড়া সকালে জেলার নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। নৌ শ্রমিকরা তাদের এই ভাই হত্যার প্রতিবাদে এবং তাদের কর্মস্থলে আগামী দিন নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি অব্যাহত রাখবে। সেজন্য আমরা আজকে বিভিন্ন ঘাটে আমরা প্রোগ্রাম করছি, আমরা শ্রমিকদেরকে সংগঠিত করার চেষ্টা করছি যাতে আগামী দিনে নৌপথে কোনো ধরনের সন্ত্রাসী, চুরি, ডাকাতি যাতে আর না হয়। সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং সন্ত্রাসীদের ফাঁসি চাই। এই হত্যার সুষ্ঠু বিচার এবং দাবি যতদিন না হবে ততদিন আমাদের এই কর্মবিরতি চলবে।
এদিকে বাগেরহাটের মোংলাতেও হত্যাকারীদের বিচার দাবিতে নৌযান শ্রমিকরা লাগাতার কর্মসূচি শুরু করেছে। তবে যাত্রীবাহী নৌযান কর্মসূচির আওতামুক্ত থাকছে। লাগাতার কর্মসূচি অব্যাহত থাকলে ব্যবসায়ী সহ নানা প্রতিবন্ধকতা ও দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষকে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।